ওয়েলথ, ফেম, পাওয়ার এই সব কিছুই অর্জন করেছিলেন একজন মানুষ, পাইরেট কিং গোল্ড ডি রজার। সমুদ্রের বুকের রাজত্ব করা এই মানুষটি একদিন ওয়ার্ল্ড গভর্নমেন্টের কাছে আত্মসমর্পণ করেন। তাকে তার জন্মস্থান লোক টাউনে নিয়ে আসা হয় সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। মৃত্যুর মঞ্চে দাঁড়িয়ে থাকা রজারের মুখে কিন্তু কোনো ভয় ছিল না, ছিল শুধু এক রহস্যময় হাসি। When the executioner's sword is waiting to fall on his neck, ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একজন চিৎকার করে জিজ্ঞেস করে বসে, হেই পাইরেট কিং, তোমার সেই লেজেন্ডারি ট্রেজার কোথায় রেখে এসেছো? প্রশ্নটা শুনেই রজারের মুখের হাসিটা আরও চওড়া হয়ে যায়। তার শেষ কথাগুলো ছিল সাধারণ, কিন্তু এর প্রভাব ছিল অসাধারণ। রজার চিৎকার করে বলে ওঠেন, ইউ ওয়ান্ট মাই ট্রেজার? ইউ ক্যান হ্যাভ ইট। I left everything I gathered together in one place. Now you just have to find it. The One Piece! মাত্র দুটো লাইন, কিন্তু এই দুটো লাইনই কাঁপিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট যা করতে চেয়েছিল তার ঠিক উল্টোটা হয়ে গেল। রজারের মৃত্যু জলদস্যুতার যুগকে শেষ করার বদলে জন্ম দিল এক নতুন যুগের, দ্য গ্রেট পাইরেট এরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল হিমন্ত সেনপাইয়ের আরও একটি নতুন ভিডিওতে। তো আজ আমরা দেখব ওয়ান পিসের এপিসোড 86 থেকে এপিসোড 90। লেটস বিগিন। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই নামি কোনোভাবে চপার আর লুফিকে একটা জেলের মধ্যে আটকে দিয়েছে, যাতে লুফি আর চপারকে বিরক্ত করতে না পারে। লুফি তখনও চপারকে তাদের দলে যোগ দেওয়ার জন্য বলছিল, কিন্তু চপার রাজি হচ্ছিল না। কিন্তু আমাদের লুফি কি আর এত সহজে হার মানার পাত্র? সে তার ডেভিল ফ্রুটের পাওয়ার ব্যবহার করে জেলের চাবি নিয়ে নেয় আর বাইরে বেরিয়ে আসে। এরপর সে আবার চপারের পেছনে দৌড়াতে শুরু করে। ভাই, আমাদের লুফি এক অন্য লেভেলের মানুষ। চপার দৌড়াতে দৌড়াতে ক্যাসেলের বাইরে চলে আসে, আর হঠাৎ সে ওয়াপলকে দেখতে পায়। ওয়াপলকে ফিরে আসতে দেখে চপার ভয় পেয়ে যায়, আর সাথে সাথে ডক্টর কুরেহাকে খবর দেওয়ার জন্য ছুটে যায়। অন্যদিকে ডক্টর কুরেহা তখন নামি আর সানজিকে চপারের অতীত কাহিনী শোনাচ্ছিলেন। যখন চপার জানতে পারে যে ডক্টর হিলুলুক আর মাত্র 10 দিন বাঁচবেন, তখন সে কমপ্লিটলি ভেঙে পড়ে। সে হিলুলুকের চিকিৎসার জন্য বইপত্র ঘাঁটতে শুরু করে এবং একটা বিশেষ মাশরুমের খোঁজে বেরিয়ে পড়ে, যেটা খেলে সব রোগ সেরে যায়। হিলুলুক যখন তার ল্যাবে ফিরে আসেন, তিনি দেখেন যে চপার সেখানে নেই, আর চারিদিকে বইপত্র ছড়ানো ছিটানো। তিনি বুঝতে পারেন যে চপার তার জন্যই কিছু একটা করতে গেছে। দুদিন পর চপার হাঁটতে হাঁটতে তার পুরনো রেইনডিয়ার দলের কাছে পৌঁছে যায়। দলের লিডার, যে আসলে চপারেরই বাবা ছিল, সে চপারকে আক্রমণ করে। প্রথমে চপার লড়াই করতে চায়নি, কিন্তু হিলুলুকের কথা মনে করে সেও পাল্টা আক্রমণ করে। তার পরিবারের সদস্যদের সাথে তার ভয়ঙ্কর লড়াই হয় এবং অনেক আঘাত পাওয়ার পরেও সে হার মানে না। অন্যদিকে ডক্টর হিলুলুকও তার 30 বছরের গবেষণা সফল করার জন্য দিন রাত পরিশ্রম করতে থাকেন। চপার অবশেষে সেই মাশরুমটা খুঁজে পায়, কিন্তু সেটা আনতে গিয়ে তাকে তার দলের সাথে আবার লড়াই করতে হয়। কয়েকদিন পর চপার মারাত্মকভাবে আহত অবস্থায় হিলুলুকের কাছে ফিরে আসে। তার একটা পা প্রায় ভেঙেই গিয়েছিল, কিন্তু সে কোনো মতে সেই মাশরুমটা নিয়ে আসতে সক্ষম হয়। হিলুলুক তাকে এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন। চপার বলে, ডাক্তার প্লিজ আমাকেও তোমার ছাত্র বানিয়ে নাও, আমিও তোমার মতো একজন ডাক্তার হতে চাই। হিলুলুক তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন, তুই পারবি, তুই একজন মহান ডাক্তার হতে পারবি। অন্যদিকে ওয়াপুল একটা নতুন চাল চালে। সেই ঘোষণা করে যে তার 20 জন ডাক্তার গুরুতর অসুস্থ এবং তাদের চিকিৎসার জন্য আরও ডাক্তার প্রয়োজন। আসলে এটা ছিল ডক্টর হিলুলুক এবং ডক্টর কুরেহাকে ধরার জন্য তার একটা ফাঁদ। হিলুলুক চপারের আনা মাশরুম দিয়ে একটা স্যুপ বানিয়ে খান এবং বলেন যে এই ওষুধের স্বাদ যত খারাপ সেটা তত বেশি কার্যকরী। এরপর তিনি দেখেন যে তার 30 বছরের গবেষণা অবশেষে সফল হয়েছে। তিনি আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। পরের দিন হিলুলুক বলেন যে তিনি এখন পুরোপুরি সুস্থ এবং শহরে যাচ্ছেন। তিনি ডক্টর কুরেহার কাছে যান এবং তার গবেষণার ফল, সেই চেরি ব্লসম পাউডারটা তাকে দিয়ে বলেন, আমার কাছে আর বেশি সময় নেই, তুমি এটাকে আরও উন্নত করো। তিনি আরও অনুরোধ করেন যেন কুরেহা চপারকে তার ছাত্র হিসাবে গ্রহণ করেন। ডক্টর কুরেহা যখন হিলুলুকের ল্যাবে আসেন, তিনি দেখেন চপার সেখানে রয়েছে। চপার তাকে বলে যে ডাক্তার এখন সুস্থ হয়ে শহরে গেছেন। সে কুরেহাকে সেই মাশরুমটা দেখায়। মাশরুমটা দেখেই ডক্টর কুরেহার লেলে গিয়ে চপারকে মারতে শুরু করেন এবং বলেন, এটা কোনো ওষুধ নয়, এটা একটা মারাত্মক বিষাক্ত মাশরুম, এটা খেলে 1 ঘন্টার মধ্যে মানুষ মারা যায়। চপার এটা শুনে পুরোপুরি ভেঙে পড়ে। সে বলে, না, এটা হতে পারে না, বইয়ে তো এই মাশরুমের পাশে একটা খুলির চিহ্ন ছিল, যেটা আমি ভেবেছিলাম সব রোগ সারানোর প্রতীক। ডক্টর কুরেহা বলেন, আরে বোকা, ওই খুলির চিহ্নটা বিষের প্রতীক ছিল, তুই নিজের হাতে তোর ডাক্তারকে বিষ দিয়েছিস। এই সত্যিটা জানার পর চপারের পৃথিবীটাই যেন ওলটপালট হয়ে যায়। ভাই বিশ্বাস করো, এই সিনগুলা দেখতে গিয়ে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আই ফিল স্যাড ফর চপার। অন্যদিকে ডক্টর হিলুলুক
ওয়াপলের পাতা ফাঁদে পা দেন। তিনি ক্যাসেলে পৌঁছে দেখেন যে কোনো ডাক্তারই অসুস্থ নয়, পুরোটাই ছিল একটা নাটক। হিলুলুক এটা দেখে হাসতে শুরু করেন আর বলেন, যাক, ভালোই হলো যে কেউ অসুস্থ নয়, আমি তো ভেবেছিলাম দেশে কোনো বড় সংকট এসেছে। ওয়াপল তাকে মারার আদেশ দেয়, কিন্তু হিলুলুক বলেন, তোমরা আমাকে মারতে পারবে না। একজন মানুষ তখনই মরে যখন তাকে সবাই ভুলে যায়। আমার স্বপ্ন যতদিন বেঁচে থাকবে আমিও ততদিন বেঁচে থাকব। এরপর তিনি ডাল্টনের দিকে তাকিয়ে বলেন, ডাল্টন, তুমি কাঁদছ কেন? ডাল্টন তখন কান্নায় ভেঙে পড়েন। হিলুলুক একটা বিশেষ পানীয় বের করেন এবং সেটা পান করার আগে চিৎকার করে বলেন, আমার মৃত্যুর পর এখানে একটা মনস্টার আসবে, ও আমার ছেলে, তোমরা ওকে কিছু করো না। এই বলে তিনি সেই পানীয়টি পান করেন এবং তার পুরো শরীরটা একটা বিস্ফোরণে উড়ে যায়। ডক্টর হিলুলুক আত্মহত্যা করেন। এই ভয়ঙ্কর দৃশ্যটা চপার দূর থেকে দেখতে পায়। সে রাগে পাগল হয়ে ওয়াপলের দিকে ছুটে যায়। ডাল্টন তখন চপারকে আটকায় আর বলে, ওদের সাথে লড়াই করে নিজের জীবন নষ্ট করো না, তুমি তোমার জীবনটা ভালোভাবে বাঁচো। এরপর চপার ডক্টর হিলুলুকের পতাকাটা নিয়ে ডক্টর কুরেহার কাছে যায় আর কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমাকে আপনার ছাত্র বানিয়ে নিন, আমাকে ডাক্তারি শেখান, আমি একজন মহান ডাক্তার হতে চাই। এটাই ছিল ডক্টর হিলুলুকের শেষ ইচ্ছা। সিন কাট হয়ে বর্তমানে ফেরে। ডক্টর কুরেহা বলেন, গত 6 বছর ধরে আমি চপারকে আমার সব জ্ঞান দিয়েছি। ঠিক তখনই চপার দৌড়ে এসে বলে, ডক্টরিন, সর্বনাশ হয়ে গেছে, ওয়াপল ফিরে এসেছে। লুফি তখন বলে, ওই পাগলটা আমার ফিরে এসেছে, মনে হচ্ছে ও আমার হাতে আবার মার খেতে চায়। আর এই টান টান উত্তেজনার সাথেই আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এর পরের এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে ওয়াপল তার ক্যাসেলে পৌঁছে গেছে, আর ক্যাসেলের মাথায় ডক্টর হিলুলুকের যে পতাকাটা চপার লাগিয়েছিল সেটা দেখে সে রেগে আগুন হয়ে যায়। সে চিৎকার করে বলতে থাকে, এই ক্যাসেল এখন আমার, আমি এই পতাকা পুড়িয়ে ছাই করে দেব। ঠিক তখনই সেখানে ডক্টর কুরেহা আসেন আর বলেন, এই ক্যাসেল এখন আর তোর নয়, তুই এই দেশ ছেড়ে চলে যা। কিন্তু ওয়াপল তার কথা শোনে না। সে ডক্টর কুরেহাকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। আর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে লুফি দৌড়ে আসে আর চিৎকার করে বলে, দাঁড়া, ওই লোকটা আমার শিকার, আমি ওকে মেরে ওর নামটাই ভুলিয়ে দেব। এই বলে লুফি দৌড়ে গিয়ে ওয়াপলের মুখে সজোরে এক গাম পিস্তল মারে আর ওয়াপল উঠতে উঠতে গিয়ে পাহাড়ের মাঝখানে গিয়ে পড়ে। লুফির এই পাওয়ার দেখে ওয়াপলের দুই সঙ্গী চেস আর কুরোমারিমো অবাক হয়ে যায়, কিন্তু তারা কোনো মতে ওয়াপলকে বাঁচিয়ে নেয়। লুফি তখন রেগে গিয়ে বলে, আগে তোরা আমার সঙ্গীদের উপর হামলা করেছিলি, তাই আমি কিছু করতে পারিনি, কিন্তু এখন আমি তোদের ছাড়ব না। এরপর সানজিও সেখানে চলে আসে। লুফি তখন বুঝতে পারে যে তার প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই সে একটা কোট আনার জন্য ক্যাসেলের ভেতরে ছুটে যায়। লুফিকে চলে যেতে দেখে ওয়াপল তার মাঞ্চ ফ্রুটের পাওয়ার দেখানোর জন্য প্রস্তুত হয়। চপার তখন সানজিকে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমাদের ক্যাপ্টেনের হাতটা ওভাবে লম্বা হলো কিভাবে? সানজি তাকে বোঝায় যে লুফি একজন রাবার হিউম্যান, কারণ সে গাম ডেভিল ফ্রুট খেয়েছে। ওয়াপল তখন ক্যাসেলের মাথায় লাগানো ডক্টর হিলুলুকের পতাকার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসতে থাকে। সে বলে, ওই বোকা ডাক্তারটার কবরের উপর আমি এই ক্যাসেলকে আবার নিজের করে নেব। এই কথা শুনে চপারের অতীতের সব কষ্টকর স্মৃতি মনে পড়ে যায়। সে চিৎকার করে বলে, এটা ডক্টর হিলুলুকের কবর, আমি তোকে এখানে কোনো অশান্তি করতে দেব না। ওয়াপল তখন হাসতে হাসতে বলে, ওই গাধা ডাক্তারটা তো নিজেই নিজেকে মেরে ফেলেছিল। এই কথা শোনার পর চপার রাগে ফেটে পড়ে এবং তার মনস্টার ফর্মে রূপান্তরিত হয়ে যায়। সে বলে, আমি এই পতাকার জন্য সবকিছু করতে পারি। ওয়াপলের সঙ্গীরা চপারকে আক্রমণ করতে এলে সানজি তাদের রুখে দেয়। সে বলে, মেয়েদের ওপর হাত তোলা একেবারেই উচিত নয়, বিশেষ করে যখন সে ডাক্তার কুরেহার মতো সুন্দরী হয়। সানজি একাই তাদের সাথে লড়াই করতে শুরু করে। অন্যদিকে লুফি ক্যাসেলের ভেতরে একটা কোট খুঁজতে খুঁজতে নামির ঘরে পৌঁছে যায়। নামি তাকে নিজের কোটটা পরতে দেয়। লুফি সেই কোটটা পরেই আবার যুদ্ধের ময়দানে ফিরে আসে। সানজি তখন ওয়াপলের সঙ্গীদের সাথে লড়াই করছিল। চপার তাকে সাহায্য করতে গেলে সানজি ভুল করে তার গায়ে একটা আঠালো বল লাগিয়ে দেয়, যা আসলে শত্রুর অস্ত্র ছিল। ঠিক তখনই ওয়াপল তার আসল রূপ দেখায়। সে তার মাঞ্চ ফ্রুটের পাওয়ার ব্যবহার করে তার দুই সঙ্গী চেস আর কুরোমারিমোকে গিলে খায় এবং তাদের দুজনকে মিশিয়ে একটা নতুন আরও শক্তিশালী যোদ্ধা তৈরি করে। এই বিভৎস দৃশ্য দেখে লুফি আর সানজি অবাক হয়ে যায়। ডাক্তার কুরেহা বলেন, তোমরা হয়তো শক্তিশালী, কিন্তু ওয়াপলের ক্ষমতাকে হালকাভাবে নিও না। ওয়াপল তখন তার নতুন ফিউশনকে আদেশ দেয় এবং ক্যাসেলের চূড়ায় লাগানো ডাক্তার হিলুলুকের পতাকার উপর কামানের গোলা ছুঁড়ে মারে। গোলাটা সরাসরি পতাকায় গিয়ে লাগে এবং সেটাকে ভেঙে ফেলে। এই দৃশ্য দেখে চপার পুরোপুরি ভেঙে পড়ে। তার চোখের সামনে তার সবচেয়ে প্রিয় জিনিসটা ধ্বংস হয়ে যায়। সে রাগে ওয়াপলকে আক্রমণ করতে ছুটে যায়, কিন্তু ডাক্তার হিলুলুকের শেখানো ক্ষমার কথা মনে করে সে থেমে যায়। সে কাঁদতে কাঁদতে বলে, ডাক্তার তোমাকেও ক্ষমা করতে বলেছিলেন, তুমি যদি এই দেশ ছেড়ে চলে যাও আমি তোমাকে কিছু বলবো না। কিন্তু ওয়াপল তার কথা শোনে না। সে উল্টে চপারের উপর আক্রমণ করে। আর ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই লুফি লাফিয়ে ক্যাসেলের চূড়ায় পৌঁছে
পৌঁছে গেছে। সে পতাকার ভাঙা অংশটা নামির কোট দিয়ে খুঁটির সাথে আবার বেঁধে দেয়। ওয়াপল চিৎকার করে বলে, একটা পতাকার কোনো অর্থ হয় না। লুফি তখন ওপর থেকে বলে, তুই একটা গাধা, তুই এর অর্থ কোনো দিনও বুঝবি না। আমার জানা নেই এই পতাকাটা কার বা এর পেছনের কাহিনীটাই বা কি, কিন্তু এটা একটা সত্যিকারের পাইরেটের পতাকা, আর একটা জলদস্যুর পতাকা হলো তার বিশ্বাসের প্রতীক, যার জন্য সে নিজের জীবনও দিয়ে দিতে পারে। তোর মতো গাধা এই কথার অর্থ কোনো দিনও বুঝবে না। লুফি আরও বলে, এই পতাকায় আঁকা খুলির চিহ্নটা মৃত্যুর প্রতীক নয়, এটা সাহসের প্রতীক, আর এই পতাকা আমি কিছুতেই ঝুঁকতে দেব না। লুফির এই কথাগুলো শোনার পর চপার অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে একজন সত্যিকারের পাইরেট কেমন হয়। আর এই অসাধারণ এবং ইমোশনাল দৃশ্যের সাথেই আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো এর পরের এপিসোডের শুরুতে আমরা দেখি লুফি ডক্টর হেলুলুকের পতাকাটাকে ধরে রেখেছিল আর বলছিল, আমি কিছুতেই এই পতাকাটাকে ঝুঁকতে দেব না। ওয়াপল তখন তাকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। সানজি তাকে আটকাতে যায়, কিন্তু তার মেরুদণ্ডের পুরনো ব্যথাটা আবার জেগে ওঠে। ডক্টর কুরেহা বলেন যে সানজি এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তার বিশ্রামের প্রয়োজন। এই বলে তিনি সানজিকে মাটিতে ফেলে দিয়ে বলেন, এখানেই শুয়ে থাক, বেশি নড়াচড়া করলে আর কোনোদিনও হাঁটতে পারবি না। ওয়াপল তখন লুফিকে লক্ষ্য করে তার কামান তাক করে। চপর তাকে আটকানোর জন্য দৌড়ে যায়। লুফি তখন চপরকে ইশারা করে আর পতাকাটা ক্যাসেলের চূড়ায় গেঁথে দিয়ে বলে, চপর এবার তোর পালা। লুফির এই উৎসাহ পেয়ে চপর দৌড়ে গিয়ে ওয়াপলের ফিউশনের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তারা চপরকে আটকে দিয়ে বলে, এই দুনিয়ায় তোর মতো অদ্ভুত মনস্টারের কোনো জায়গা নেই, তুই একা, তোর কোনো বন্ধু নেই, তুই কেন এই দেশটাকে বাঁচানোর চেষ্টা করছিস? চপর তখন চিৎকার করে বলে, তাতে কি হয়েছে, আমার কোনো বন্ধু না থাকলেও আমি একাই লড়ব, কারণ ডক্টর হিলুলুকো এই দেশটাকে বাঁচাতে চেয়েছিলেন। ঠিক তখনই লুফি পেছন থেকে বলে, তোকে কে বলেছে তোর কোনো বন্ধু নেই? এরপর সে ওয়াপলের ফিউশনকে লক্ষ্য করে একটা গাম গাম বাজুকা মারে, তারা ছিটকে দূরে গিয়ে পড়ে। লুফি তখন চপারের পাশে এসে দাঁড়ে আর বলে, আমি তোর বন্ধু। এই কথা শুনে চপারের চোখে জল চলে আসে। এরপর শুরু হয় আসল লড়াই। চপার তার পকেট থেকে একটা গোল্ডেন রঙের বল বের করে আর বলে, রাম্বল বল। সে জানায় যে এই বলের সাহায্যে সে 3 মিনিটের জন্য আরও 4টি নতুন রূপ ধারণ করতে পারে, যা তাকে মোট 7টি আলাদা রূপের ক্ষমতা দেয়। এই বলে চপার সেই রাম্বল বলটা খেয়ে নেয়। এরপর যা শুরু হয় তা এক কথায় অবিশ্বাস্য। চপার একের পর এক তার রূপ পরিবর্তন করতে থাকে। কখনো সে লাফানোর জন্য জাম্পিং পয়েন্ট, কখনো নিজেকে বাঁচানোর জন্য গার্ড পয়েন্ট, আবার কখনো আক্রমণের জন্য আর্ম পয়েন্ট ব্যবহার করে। তার এই অসাধারণ ক্ষমতা দেখে লুফি এতটাই এক্সাইটেড হয়ে যায় যে তার চোখগুলো তারার মতো জলজল করতে থাকে। চপার তার বিভিন্ন রূপের ক্ষমতা ব্যবহার করে ওয়াপলের ফিউশনকে খুব সহজেই হারিয়ে দেয়। সে বলে, এই রাম্বেল বল বানানোর জন্য আমি 4 বছর ধরে গবেষণা করেছি। লুফি তখন চিৎকার করে বলে, চপার তুই তো অসাধারণ, তুই একটা দারুণ রেইনডিয়ার। লড়াই শেষ হওয়ার পর চপারের রাম্বেল বলের 3 মিনিটের সময়সীমাও শেষ হয়ে যায়। অন্যদিকে গ্রামের লোকেরা ডলটনকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। ওয়াপলের প্রাক্তন সৈন্যরাও তাদের ভুল বুঝতে পারে এবং ডলটনকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়। ইউসাপ আর জোরো ডলটনকে নিয়ে ক্যাসেলের দিকে রওনা দেয়। এদিকে লুফি দেখে যে ওয়াপল কোথাও লুকিয়ে পড়েছে। ডক্টর কুরেহা বলেন, ও নিশ্চয়ই ক্যাসেলের ভেতরে পালিয়েছে। সানজি তখন বলে, ক্যাসেলের ভেতরে তো নামি আছে। এই কথা শুনে লুফি আর সানজি দুজনেই নামিকে বাঁচানোর জন্য ক্যাসেলের ভেতরে ছুটে যায়। সানজি হাঁটতে পারছিল না, তাই সে হামাগুড়ি দিয়ে যেতে থাকে, যা দেখতে বেশ মজার ছিল। ওয়াপল ক্যাসেলের ভেতরে ঢুকে দেখে যে পুরো ক্যাসেল বরফে ঢেকে গেছে। সে রাগে চিৎকার করে বলে, আমি সবাইকে মেরে ফেলবো। আর এই টানটান উত্তেজনার সাথেই এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এর পরের এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই নামি তার ঘর থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করছে। সে ভাবছে, আমাকে একরকম এখান থেকে পালিয়ে অ্যালাবাস্টা পৌঁছাতে হবে, কিন্তু তার আগে যদি ডক্টর কুরেহা আমাকে ধরে ফেলেন তাহলে আরও 3 দিন এখানেই আটকে থাকতে হবে। কিন্তু ঘর থেকে বেরিয়েই সে ওয়াপলের সামনে পড়ে যায়। ওয়াপল তাকে দেখে বলে, তুই তো স্ট্র হ্যাটের দলেরই একজন, তাই না? নামি তখন ভয় পেয়ে অভিনয় শুরু করে দেয়। সে বলে, স্ট্র হ্যাট? সে আবার কে? আমি তো একজন সাধারণ পর্যটক, ভুল করে এখানে চলে এসেছি। ওয়াপল তার কথা প্রায় বিশ্বাস করেই ফেলেছিল, কিন্তু নামি পালানোর চেষ্টা করতেই ওয়াপল তার চালাকি ধরে ফেলে। ওয়াপল তখন তার মাঞ্চ মাঞ্চ ফ্রুটের পাওয়ার ব্যবহার করে নিজের শরীরের মাংস নিজেই খেটে শুরু করে। এই অদ্ভুত কাণ্ড দেখে নামে অবাক হয়ে যায়। ওয়াপল নিজেকে খেয়ে একটা রোগা পাতলা রূপে রূপান্তরিত হয়ে যায়, যা তাকে আরও দ্রুত
দ্রুত করে তোলে। সে এক মুহূর্তের মধ্যে নামিকে ধরে ফেলে। নামির অবস্থা যখন খুবই খারাপ, ঠিক তখনই সেখানে লুফি এসে হাজির হয়। সে এক লাথিতে ওয়াপলকে উড়িয়ে দিয়ে দেওয়ালে আটকে দেয় আর বলে, পেয়ে গেছি তোকে। লুফি তখন ওয়াপলকে দেখে বলে, আরে তুই এত রোগা হয়ে গেলি কি করে? আগে তো আরো মোটা ছিলি। নামি লুফিকে ধন্যবাদ জানাতে যাবে, ঠিক তখনই তার নজর পড়ে নিজের কোটটার উপর, যেটা লুফি পরেছিল। সে রেগে গিয়ে বলে, লুফি, তুই আমার কোটটার কি অবস্থা করেছিস? আমি তোকে এটা পরতে দিয়েছিলাম, নষ্ট করার জন্য নয়। এর জন্য তোকে 3 গুণ টাকা ফেরত দিতে হবে। লুফি অবাক হয়ে বলে, আরে তুমি তো আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিলে। তুমি জানতে তোমার কোট নষ্ট হবে আর তুমি আমার থেকে টাকা নিবে। ঠিক তখনই ওয়াপল আবার উঠে দাঁড়ায় আর বলে, তোরা আমাকে ছাড়বি না? দেখ, আমার পেছনেই আছে ক্যাসেলের অস্ত্রাগার বা আর্সেনাল রুম। আমি একবার ভেতরে ঢুকতে পারলেই এমন সব অস্ত্র বের করব যে তোরা কল্পনাও করতে পারবি না। এই বলে সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দেখে যে চাবি নেই। আসলে নামি আগেই কথা বলার সময় চালাকি করে তার পকেট থেকে চাবিটা হাতিয়ে নিয়েছিল। চাবি না পেয়ে ওয়াপল সেখান থেকে দৌড় দেয়। লুফিও আমি তোকে ছাড়বো না বলে তার পেছনে দৌড়াতে থাকে। এর পরের সিনে আমরা সানজিকে দেখি, যে আরশোলার মধ্যে হামাগুড়ি দিয়ে সেখানে এসে আর বলে, নামি সোয়ান, তুমি ঠিক আছো তো? সানজিকে তার জন্য এতটা চিন্তা করতে দেখে নামির খুব মায়া হয়। অন্যদিকে লুফি ওয়াপলকে তাড়া করতে করতে ক্যাসেলের একদম চূড়ায় পৌঁছে যায়। সেখানে ওয়াপল তার শেষ ট্রাম্প কার্ড দেখানোর কথা বলে। সে দেখে যে সেখানে কিছু বরফের পাখি বাসা বেঁধেছে। ঠিক সেই মুহূর্তে ডলটন, জোরো, উসপ আর ভিভি পাহাড়ের নিচে এসে পৌঁছায়। তারা ওপরের লড়াইটা দেখতে পায়। ডলটন ওয়াপলকে দেখে রাগে ফেটে পড়ে। সে ভাবে, এই লোকটাই আমাদের দেশকে ধ্বংস করেছে, ডক্টর হিলুলুককে মেরেছে, আমি ওকে কিছুতেই ক্ষমা করব না। লুফি ওয়াপলকে বলে, তোর খেলা এবার শেষ। ওয়াপল তখন ভাই দেখানোর জন্য বলে, তুই জানিস আমি কে? আমি এই দেশের রাজা আর আমার কিংডম ওয়ার্ল্ড গভর্নমেন্টের সাথে যুক্ত। তুই যদি আমার সাথে লড়াই করিস তাহলে পুরো ওয়ার্ল্ড গভর্নমেন্ট তোর পেছনে পড়ে যাবে। লুফি তখন হেসে বলে, আরে তাতে আমার কি? আমি তো একজন পাইরেট। আমি যখন বলেছি তোকে উড়িয়ে দেব, তার মানে আমি তোকে উড়িয়েই দেব। ওয়াপল তখন তার মাঞ্চ ফ্রুটের পাওয়ার ব্যবহার করে নিজের জিভকে একটা কামানে রূপান্তরিত করে আর লুফির ওপর গোলা ছুটতে থাকে। অন্যদিকে ডলটন ওয়াপলকে আটকানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত হয়। সে তার সাথে আনা ডাইনামাইটগুলো দিয়ে পুরো পাহাড়টাকেই উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে ওয়াপল আর পালাতে না পারে। ক্যাসেলের চূড়ায় লুফি ওয়াপলের সব আক্রমণ এড়িয়ে যায়। এরপর সে ওয়াপলকে ধরে শূন্যে ঘুরতে শুরু করে আর বলে, তোর নাইটম্যার এবার শেষ হতে চলেছে। এই বলে লুফি সোজা ক্যাসেলের ছাদে উঠে যায়। ওয়াপলের অবস্থা তখন খুবই খারাপ। লুফি তাকে শেষবারের মতো আঘাত করার জন্য প্রস্তুত হয়। সে তার বিখ্যাত গামগাম বাজুকা ব্যবহার করার জন্য 2 হাত পিছনে নিয়ে যায়। পুরো ক্যাসেল তখন কাঁপতে শুরু করে। লুফি চিৎকার করে বলে, গাম গাম বাজুকা! লুফির এই প্রচণ্ড শক্তিশালী আঘাতে ওয়াপল ক্যাসেলের ছাদ ভেঙে উড়তে উড়তে গিয়ে দেশের অন্য প্রান্তে গিয়ে পড়ে। লড়াই শেষ হবার পর ডলটন এবং বাকিরা ক্যাসেলের চূড়ায় এসে পৌঁছয়। লুফি তাদেরকে ওয়াপলের সৈন্য ভেবে ভুল করে আক্রমণ করে বসে, কারণ তারা ওয়াপলের সৈন্যদের কোট পড়েছিল। ভিভি তখন লুফিকে থামায়। সবাই যখন জানতে পারে যে ওয়াপল হেরে গেছে, তখন তারা আনন্দে আত্মহারা হয়ে যায়। লুফি জানায় যে ওয়াপলের বাকি সঙ্গীদেরকে তাদের নতুন বন্ধু একটা রেনডিয়ার হারিয়ে দিয়েছে। ডলটন তখন চপারকে দেখে চিনে ফেলে। সে বলে, তুমি তো সেই ব্লু নোজ রেনডিয়ার যে ডক্টর হেলুলুকের সাথে থাকতো। তুমি এতদিন ধরে আমাদের দেশের জন্য লড়াই করছিলে। এই বলে ডলটন কান্নায় ভেঙে পড়ে আর সবাইকে ধন্যবাদ জানায়। ড্রাম কিংডম অবশেষে স্বাধীন হয়। কিন্তু ঠিক তখনই উসপ চপারকে দেখে চিৎকার করে বলে, আরে ওটা তো একটা মনস্টার। এই কথা শুনে চপার ভয় পেয়ে পালিয়ে যায়। লুফি তখন উসপকে মারে আর বলে, ও আমাদের নতুন বন্ধু, ওকে মনস্টার বলবি না। কিন্তু পরক্ষণেই সে নিজেই মনস্টার দাঁড়া বলে চপারের পেছনে দৌড়াতে থাকে। আর এই মজার দৃশ্যর সাথেই এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এর পরের এপিসোডের শুরুতেই আমরা চপারকে দেখি যে ক্যাসেলের চূড়ায় বসে ডক্টর হিলুলুকের কথা ভাবছিল। তার মনে পড়ছিল হিলুলুকের সেই স্বপ্নটার কথা, যেখানে তিনি এই বরফের দেশে চেরি ব্লসম ফোটানোর কথা বলেছিলেন। ঠিক তখনই লুফি সেখানে এসে হাজির হয় আর চিৎকার করে বলে, পেয়ে গেছি তোকে। লুফি আবার চপারকে তার পাইরেট ক্রুতে যোগ দেওয়ার জন্য বলতে থাকে, কিন্তু চপার বরাবরের মতোই পালিয়ে যায়। অন্যদিকে ডক্টর কুরেহা নিচে আসেন। তাকে দেখেই গ্রামের লোকেরা ভয় পেয়ে যায়। জোরো তাকে বুড়ি বলে ডাকতেই ডক্টর কুরেহা রেগে গিয়ে তাকে এক ঘা বসিয়ে দেন। এরপর তিনি সবাইকে ক্যাসেলের ভেতরে যাওয়ার নির্দেশ দেন। নামি আর ভিভি তখন লুকিয়ে পালানোর পরিকল্পনা করছিল। নামি বলে, যদি ডক্টর কুরেহা আমাদের দেখে ফেলেন তাহলে আর যেতে দেবেন না। কিন্তু তাদের কথা শেষ হওয়ার আগেই ডক্টর কুরেহা দেয়াল ভেঙে তাদের সামনে এসে হাজির হন
আর বলেন কোথায় যাওয়া হচ্ছে। এর পরের সিনে আমরা দেখি যে ডক্টর কুরেহা সানজির চিকিৎসা করছেন, কিন্তু এমনভাবে করছেন যা দেখে মনে হচ্ছে তিনি সানজিকে অত্যাচার করছেন। চিকিৎসা শেষ করে তিনি বলেন, আমি ওকে নড়াচড়া করতে বারণ করেছিলাম, কিন্তু ও গিয়ে লড়াই করেছে, তাই ওর আঘাত আরও বেড়ে গেছে। ডক্টর কুরেহা তখন ডাল্টনের কাছে অস্ত্রাগারের চাবি চান, কিন্তু ডাল্টন জানায় যে চাবিটা ওয়াপলের কাছে ছিল, আর ওয়াপল তো এখন আর নেই। ঠিক তখনই নামি বলে ওঠে, ডাক্তার, আপনার চিকিৎসার ফি নিয়ে কথা বলা যাক। আমি আপনাকে একটা টাকাও দেব না, আর আপনাকে এখনই আমাদের ছেড়ে দিতে হবে। ডক্টর কুরেহা রাজি না হলে নামি তার ট্রাম্প কার্ড দেখায়, অস্ত্রাগারের সেই চাবিটা। সে বলে, যদি আপনি আমাদের শর্ত না মানেন তাহলে এই চাবিও আপনি পাবেন না। ডল্টন অবাক হয়ে যায় যে নামি কিভাবে এই চাবি পেল। নামি জানায় যে সে ওয়াপলের সাথে কথা বলার সময়ই চাবিটা হাতিয়ে নিয়েছিল। ডক্টর কুরেহা চাবিটা নিয়ে নেন আর বলেন, ঠিক আছে, আমি কোনো টাকা নেব না, কিন্তু একজন ডাক্তার হিসেবে আমি তোমাদের দুদিনের আগে এখান থেকে যেতে দিতে পারি না। কিন্তু এরপর তিনি এমন কিছু ইশারা দেন যা দেখে নামি আর ভিবি বুঝতে পারে যে তিনি আসলে চান যেন তারা পালিয়ে যায়। ভিবি বলে, উনি বাইরে থেকে দেখতে যতটা কঠোর, ভেতর থেকে ততটাই নরম মনের মানুষ। রাতে চপার একা বসে ভাবছিল, আজ আমি অনেক দৌড়েছি, ওই স্ট্র হ্যাট ছেলেটা তো আমার পিছুই ছাড়ছিল না, আমিও তো পাইরেট হতে চাই, কিন্তু আমি এই জায়গাটা ছেড়ে যেতে পারবো না। ঠিক তখনই লুফি আবার সেখানে এসে হাজির হয় আর বলে, আমাদের সাথে চলো। চপর তখন তার মনের কথা খুলে বলে। সে বলে, আমি একজন রেইনডিয়ার, তোমাদের মতো মানুষ নই, আমার নাকটাও নীল, আমি একজন মনস্টার, আমি পাইরেট হতে চাই, কিন্তু আমি তোমাদের সাথে যেতে পারবো না। লুফি তখন চিৎকার করে বলে, শাট আপ অ্যান্ড লেটস গো। লুফির এই আন্তরিক আর জোরদার আহ্বানে চপারের চোখের জলার বাঁধ মানে না, সে কান্নায় ভেঙে পড়ে। চপারের পর ডক্টর কুরেহাকে তার সিদ্ধান্তের কথা জানাতে যায়। সে বলে, আমি পাইরেট হতে যাচ্ছি। এই কথা শুনে ডক্টর কুরেহার রেগে যাওয়ার ভান করেন আর বলেন, তোর মতো একটা রেইনডিয়ার কখনো পাইরেট হতে পারবে না। আমি তোকে 6 বছর ধরে নিজের ছাত্রের মতো করে সব শিখিয়েছি, আর তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিস। চপার বলে, আমি জানি আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু আমি বাইরের দুনিয়াটা দেখতে চাই, আমি ওদের জাহাজের ডাক্তার হতে চাই। ডক্টর কুরেহা তখন তার অস্ত্রশস্ত্র বের করে চপারকে তাড়া করতে শুরু করেন আর বলেন, বেরিয়ে যায় এখান থেকে। চপার তার হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে থাকে। আসলে ডক্টর কুরেহা চাননি যে বিদায় বেলার মুহূর্তটা কান্নাকাটিতে নষ্ট হোক, তাই তিনি এভাবেই চপারকে বিদায় জানাচ্ছিলেন। চপার দৌড়ে বাইরে এসে দেখে যে সবাই একটা স্লে কারের ওপর তার জন্য অপেক্ষা করছে। সে লাফিয়ে স্লেতে উঠে পড়ে আর তারা পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে যেতে শুরু করে। সবাই চলে যাওয়ার পর ডক্টর কুরেহা ডাল্টনকে বলেন, একটা বিদায় জানাতে এত নাটক করতে হলো। ডাল্টন তখন জিজ্ঞেস করে, আপনি কি চাননি যে ও যাক? ডক্টর কুরেহা তখন কান্না ভেজা চোখে বলেন, আমি কেন চাইবো না? আমার একটা ছেলে বাড়ি ছেড়ে নিজের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে, আমি তাকে আটকাবো কেন? এরপর তিনি সবাইকে আদেশ দেন, চলো, ওকে একটা ধামাকেদার বিদায় জানাতে হবে। অন্যদিকে লুফি আর বাকিরা নিচে নামতে নামতে অবাক হয়ে যায়। চপার তখন কাঁদছিল আর ভাবছিল, ডক্টর হিলুলুক, আপনার স্বপ্নটা হয়তো অধরাই থেকে গেল। ঠিক সেই মুহূর্তে ক্যাসেলের চূড়া থেকে একটার পর একটা কামান দাগা হতে শুরু করে, কিন্তু সেগুলো থেকে কোনো গোলা বেরোচ্ছিল না, বরং বেরোচ্ছিল গোলাপি রঙের পাউডার। ডক্টর কুরেহা ডক্টর হিলুলুকের তৈরি করা সেই পাউডারগুলোই কামানের মাধ্যমে আকাশে ছড়িয়ে দেন। সেই গোলাপি পাউডার বরফের সাথে মিশে পুরো আকাশটাকে গোলাপি করে তোলে। দেখে মনে হচ্ছিল যেন বরফের দেশে হাজার হাজার চেরি ব্লসম ফুল ফুটেছে। এই অসাধারণ দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। চপার বুঝতে পারে যে ডক্টর হিলুলুকের স্বপ্ন আজ সত্যি হয়েছে। ডক্টর কুরেহা তার প্রিয় ছাত্রকে বিদায় জানানোর জন্য এর চেয়ে ভালো আর কোনো উপায় খুঁজে পাননি। চপার তখন কান্নায় ভেঙে পড়ে আর আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে, ধন্যবাদ ডাক্তার, ধন্যবাদ ডক্টরিন। আর এই অসাধারণ এবং ইমোশনাল দৃশ্যের সাথেই আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। আনটিল দেন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ অ্যান্ড স্টে টিউন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।